হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? আমিও আছি ভালো। তোমাদের কি খবর সবার? সুস্থ আছো তো সবাই? আচ্ছা। পড়াশোনা কেমন হচ্ছে? আজকে তোমাদের কি ক্লাস ছিল এর আগে? কেমিস্ট্রি, ওকে। তার মানে অন্যান্যদেরও তো আলাদা আলাদা ক্লাস ছিল। আচ্ছা, এর পরে কার কি ক্লাস? সায়েন্সের কি ক্লাস? আচ্ছা, আর অন্যদের? দেখো তো, তোমরা কি দেখতে পাচ্ছো? স্ক্রিনে দেখতে পাচ্ছো কিনা বলো তো? আচ্ছা, ঠিক আছে। তো এগুলা তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটা প্যাসেজ। এটা শুরুর দিক থেকে, তোমাদের বইয়ের শুরুর দিকেই, ইউনিট 2 বোধহয়, তাই না? ইউনিট 2 থেকে নেওয়া। ইউনিট 2 বা 3, না 2 থেকে। 3 তে তো ড্রিমস। আচ্ছা, দেখো এখানে কি বলছে। Putting men on Mars has been an idea in science fiction for quite a while. However, when man first walked on the moon, walking on Mars suddenly seemed feasible. A manned mission to Mars would be a huge milestone in space exploration. It would allow a more in depth study of the red planet, and many have argued that building a permanent base on Mars is much more practical than building one on the moon. A mission to Mars would be similar to the moon landings, but much more difficult. The trip is about 100 times longer, and there are new problems such as the Martian weather which must be considered. NASA currently has plans to have a man on Mars sometimes in the 2030s. আসছে না? অন্যরা সবাই দেখতে পাচ্ছ? আচ্ছা, তাহলে তো ভালো। দেখো কতটুক পড়লাম। ওকে। While the ESA plans to do so also around the same time, Russia কি বলছো বুঝতে পারি নাই। সবাই মিউট করে রাখো বাবা। তোমাদের এই যে আওয়াজ আসছে, হ্যাঁ? কার যেন ওখান থেকে গানের আওয়াজ আসছে। Russia has plans to launch a manned Mars mission by 2020. আচ্ছা, যদিও হয় নাই, মানুষ এখনো মঙ্গলে পাঠানো সম্ভব হয় নাই। তো যাই হোক, চায়না আমেরিকা এগুলো কাজ করছে। কিছুদিন আগেও একটা কি যেন হলো, চায়না মনে হয় পাঠালো মঙ্গল গ্রহে নাকি। আর ভারত হচ্ছে চাঁদে পাঠানোর একটা অ্যাটেম্প্ট নিয়েছিল, কিন্তু ওই স্পেস শাটলটা আসলে ঠিক মতন আসতে পারেনি। ওটা
মিশনটা ফেলিয়ার হয়েছে। যাই হোক, তোমরা দ্য মার্শিয়ান নামে একটা মুভি আছে, দেখেছো কেউ? কেউ দেখো নাই? আচ্ছা, দেখেছো, একজন পাওয়া গেছে। তো যাই, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ওইখানে কি দেখাচ্ছে, মঙ্গল গ্রহে থাকার ব্যাপারটা দেখাচ্ছে। তো ওগুলা যদিও সায়েন্স ফিকশন, মানে এখন অব্দি অবাস্তব, তবে বিজ্ঞানীরা চেষ্টা করছেন কি এটাকে বাস্তব বানানোর। কারণ চাঁদের চেয়ে যদি মঙ্গল গ্রহে মানুষ পাঠানো যায় বা কোনো পার্মানেন্ট বেস করা যায়, ওইটা আসলে বেশি প্রাসঙ্গিক হবে, যেহেতু ওটাও একটা প্ল্যানেট। মুন তো প্ল্যানেট না, প্লাস ওখানের পরিবেশও একদমই মানুষের সাথে যায় না। তবে দেয়ার আর ফিউ নিউ চ্যালেঞ্জেস, রাইট? তারপরে দেখো, ন্যানো মেডিসিন আছে। ন্যানো টেকনোলজি হ্যাজ দ্য potential to revolutionize several fields, but its greatest contribution may very well be in medicine. The applications of nanotechnology in medicine are literally endless. Molecules could be built to stick to and destroy cancer cells, and only cancer cells. Advanced drug delivery techniques could be used to deliver drugs to specific parts of the body and eliminate side effects. Microscopic robots could be used to perform ultra delicate surgeries, to repair damaged tissues, or to hunt down and destroy certain cells like cancer cells or bacteria. Nanomedicine is currently in its fancy, but it may prove to be the biggest breakthrough in modern science since the first vaccine. ঠিক আছে? তো এখানে ন্যানো মেডিসিন বলা হচ্ছে ন্যানো টেকনোলজির সব থেকে বড় ব্রেক থ্রু বা সব থেকে বড় অবদানটা হতে পারে চিকিৎসা বিজ্ঞানে। যদিও এটা এখন পর্যন্ত যেভাবে বিজ্ঞানীরা চিন্তা করেছে সেভাবে সম্ভব হয়নি। কারণ কেমোথেরাপিতে আসলে সবাই জানো কি না, যে অনেক কষ্ট হয়। যারা ক্যান্সার পেশেন্ট থাকে, কেমোথেরাপি দিলে অনেকে আবার ওই ধকল সহ্যও করতে পারে না। ঠিক আছে? পুরা দেহের উপরেই একটা চাপ পড়ে, একটা সাইড এফেক্ট থাকে। তো যদি ন্যানো মেডিসিন বা ন্যানো টেকনোলজি লঞ্চ করা যায়, সেক্ষেত্রে হয়তো পুরা শরীরে আর অতটা কষ্ট হবে না, শুধুমাত্র ক্যান্সার সেলগুলোই ডিস্ট্রয় করা যাবে। ঠিক আছে? ওকে, দেখতে পাচ্ছো? আচ্ছা। In the 19th century, it was generally thought that man would reach the center of the earth long before he reached the moon. This shows just how unpredictable technology can be. A journey to the center of the earth is actually much more difficult than it sounds. The pressure at the center of the earth is enormous because, quite literally, the entire weight of the world is on top of you. There is no known substance, not even carbon nanotubes, that can maintain its shape at such a great pressure. While the Earth's deep interior may offer vast amounts of energy, it may be quite a while before we can tap into it directly. আচ্ছা, এইখানে হচ্ছে পৃথিবীর কেন্দ্রে যাওয়ার বিষয়ে কথা বলছে, যে মানুষ ভেবেছিল আসলে মহাকাশে যাওয়ার থেকে এখানে আগে যেতে পারবে, কিন্তু এটা পারে নাই। কারণ, ওয়ালাইকুম আসসালাম। কারণ এখানে যে যতটা সহজ ভেবেছিল আসলে তার থেকে অনেক বেশি কঠিন। কারণ পৃথিবীর কেন্দ্রে যারা সায়েন্সে পড়ো বা যারা ইভেন বিজ্ঞান পড়েছো, সবাই জানো যে যত নিচের দিকে যাওয়া যায় প্রেসার তত বাড়ে। ইভেন পানির ক্ষেত্রেও কথাটা সত্যি, তাই না? সমুদ্রে যত গভীরে যাওয়া যায় পানির প্রেসার তত বাড়ে। ওই আর্থেরও যত গভীরে যাওয়া যায় তত বেশি প্রেসার বাড়তে থাকে। এত চাপ আর এত তাপ যে পৃথিবীর একদম কেন্দ্রে মেটাল থাকুক, যে উপাদানই থাকুক, ওটা গলিত অবস্থায় থাকে। ওই যে আগ্নেয়গিরি যখন হয় তখন কি ওই জিনিসগুলো গলিত অবস্থায় বের হয়ে আসে না? জিনিসটা ওরকমই। যাই হোক, জুল ভার্নের মনে হয় একটা বই আছে, সেন্টার টু দা আর্থ মনে হয়, বা এরকম। জুল ভার্ন পড়েছো কেউ? আচ্ছা। জ্যাকি চ্যানের একটা মুভিও আছে, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ, দেখেছো তোমরা? আচ্ছা, পড়েছো? 80 দিনে বিশ্ব ভ্রমণ কেমন লাগছে?
আচ্ছা, নাইস। হ্যাঁ, ইংলিশে পড়তে পারো। ইংলিশ পড়লে তোমাদের নিজেদের উপকারী হবে আসলে। তো বাইরের যে সমস্ত বই চেষ্টা করবা ওগুলা অনুবাদ পড়ার চাইতে ইংরেজিটাই পড়ার। আর আমাদের যেসব বাংলা বই সেগুলো পড়ার জন্য তো বাংলা বই আছেই। এনিওয়ে, এখানে দেখো ইয়ে আছে, এবার বলো তো প্রথম যেটা, ফ্লাইট টু মার্স উড বি, কোনটা হবে? বলতে পারো? এই যে এখন কেউ কথা বলে না, পড়া জিজ্ঞেস করলে সবগুলা চুপ হয়ে যায়, কেমন কাজ রে ভাই এটা? এরকম করো কেন তোমরা? প্যাসেজটা সামনে থাকলে ভালো হতো, অবশ্যই ভালো হতো, কিন্তু ফ্লাইট টু মার্স উড বি কেমন হবে? এটা যখন আমি পড়েছি আমি কিন্তু বাংলায় বলে দিয়েছি, বা রিডিং কিন্তু আমি পড়ে শোনালামও। তোমরা স্ক্রিনে দেখেছো এবং আমি পড়ে শুনিয়েছি। তাহলে এটা কি খুব কঠিন হওয়ার কথা? অলমোস্ট সেম অ্যাজ ল্যান্ডিং অন দ্য মুন বাট মোর ডিফিকাল্ট। হ্যাঁ, এটা আমি বলেছিও যে চাঁদের মতোই হবে, কিন্তু আরো কিছু নতুন চ্যালেঞ্জ আছে এবং ওখানে বেস স্থাপন করাটা আরো বেশি যুক্তিযুক্ত হবে, কিন্তু একটু বেশি ঝামেলার, তাই না? দ্য জার্নি টু মার্স ইজ, হুম হুম, 100 times longer than that to the moon। আচ্ছা, হ্যাঁ। তারপরে which organizations or countries have planned to make a journey to Mars? কোনটা কোনটা বলো দেখি। 3 নাম্বারটা, হ্যাঁ। নাসা, ইএসএ এন্ড রাশিয়া, এদের আছে। আচ্ছা, ইএসএ কাদের? এটা তো আমারও মনে আসছে না। আচ্ছা, যাই হোক। ওকে, হ্যাঁ, হতে পারে। ভেরি গুড। আমি নিজেই জানি না আসলে, ধন্যবাদ। হতে পারে, হ্যাঁ হতে পারে। তো হচ্ছে এই তিনজনের ইচ্ছা যে তারা মার্সে হচ্ছে বেস করবে বা মার্সে যাবে, বা ম্যান মিশন পরিচালনা করবে। ওকে, ন্যানো টেকনোলজি উইল ব্রিং আ রেভলিউশনারি চেঞ্জ ইন, কোথায়? সার্জারিজ, ওকে, হ্যাঁ সার্জারিজ হতে পারে। উম তবে আমার মনে হয় মেডিসিনটা হলে ভালো হয় সার্জারির থেকে। দাঁড়াও, আচ্ছা আমি তোমাদের দেখাই, যেহেতু কনফিউশন আসছে। দেখো তো, মেডিসিন, এই যে দেখছো, কন্ট্রিবিউশন মে ভেরি ওয়েল বি ইন মেডিসিন। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হবে 4 নাম্বারটা, মেডিসিন। এরপরেরটা কি বলতো? প্রমোটেড ড্রাগ ডেলিভারি উইল এনশিওর, এলিমিনেটিং পেইন। আচ্ছা, পেইন তো সবাই তোমার দূর করে এমনিতেও, যেটা হবে কি যে এলিমিনেশন অফ সাইড এফেক্টস। ঠিক আছে, হ্যাঁ। সাইড এফেক্টস এর, স্ট্রং বডি না, সাইড এফেক্টস এর ওটা হবে। কারণ হচ্ছে সব ওষুধেরই কাজ আলটিমেটলি পেইন রিডিউস করা। তো পেইন তো রিডিউস করে, কিন্তু সমস্যা হয়ে যায় পেইন রিডিউস করতে গিয়ে হিউম্যান বডিতে আরো অনেক ঝামেলা তৈরি করে। তো এই ন্যানো টেকনোলজি ইউজ করে যদি মেডিসিন তৈরি করা হয়, প্রমোটেড ড্রাগস গুলো কি হবে যে সাইড এফেক্টসটা রিডিউস করবে। আচ্ছা, ম্যান ওয়ান্টেড টু রিচ দ্য সেন্টার অফ দ্য আর্থ, এখানে কি হবে? ওকে, বিফোর ওয়াকিং অন দ্য মুন, ভেরি গুড। তারপরটা, which of the following, বলো which of the following is true?
ওকে, ভেরি গুড। হ্যাঁ, কারণ ওইখানে যে পরিমাণ প্রেসার, তাতে কেউ আসলে ওই চাপ আর সহ্য করতে পারবে না। ওকে, দেখতে পাচ্ছ সবাই? ঠিক আছে, এখন বলো তো, প্রথমটাই বলো। হোয়াট মে আর্থস ডিপ ইন্টেরিয়র ডু? কি করে? পৃথিবীর যে কেন্দ্র, সেটার কাজ কি করে, কিসে? আচ্ছা, একটা হচ্ছে যে দ্য হোল প্রেসার ক্যারি করে, আরেকটা কি করে বলো তো? আরেকটা হচ্ছে gives us energy। ঠিক আছে, আর্টস ডিপ ইন্টেরিয়র মে গিভ আস আ ভাস্ট অ্যামাউন্ট অফ এনার্জি, তাই না? ইট ক্যারিজ দ্য হোল ওয়েট, মানে পুরো সারফেসের ওয়েটটা তারা ক্যারি করে। আর আরেকটা যেটা হয়, যে এখানে ভাস্ট অ্যামাউন্ট অফ এনার্জি আমাদের দিতে পারে, কারণ সমস্ত এনার্জি এখানে সঞ্চিত আছে। এই যে মিডল ইস্ট এত বড়লোক কেন? মাটির নিচ থেকে এটা কি করে? তেল, গ্যাস এগুলা উত্তোলন করতে পারে। তেল, আসলে খনিজ তেল। যাই হোক, হোয়াট ক্যান ন্যানো টেকনোলজি ডু বাই ইটস পোটেনশিয়ালস? আচ্ছা, এখানে তোমরা যেটা বলতে পারো যে by its potentials nanotechnology can create revolution in several sectors, uh, especially the medicine sector। ঠিক আছে, এইবার তোমরা ওখানে বলতে পারো যে like it can by using this men can reduce the side effects। তারপর ওখানে যে এক্সাম্পল গুলো দেওয়া আছে, দু একটা দিতে পারো। ঠিক আছে, যে ক্যান্সারের ট্রিটমেন্টটা ভালো করতে পারে, তারপরে ড্রাগস এর সাইড এফেক্টস রিডিউস করতে পারে, এই জিনিসগুলা। তবে তার আগে বলে নিবা যে এটা বিভিন্ন সেক্টরেই ভালো করতে পারে, স্পেশালি মেডিসিন। ঠিক আছে, আচ্ছা, লাস্টেরটা বলো তো একদম। Do you support the idea that tapping into the vast amounts of energy lying in the interior of the earth will do great welfare to mankind? Why or why not? এই যে লাস্টেরটা, মানে এখানে তোমাকে জিজ্ঞেস করছে যে পৃথিবীর কেন্দ্রে যে হিউজ এনার্জি আছে আর্থ করে, সেটা কি মানুষের জন্য ভালো করতে পারবে নাকি না, মানে তুমি সাপোর্ট করো কিনা? যদি করো তাহলে কেন করছো, বা যদি না করছো তাহলে কেন এটাকে তুমি ঠিক মনে করছো না, এটা বলো। কেউ একজন একটু চেষ্টা করো, পারবা, বলো। হুম হুম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি চেষ্টা করেছো। তবে এখানে একটু বলি, এখানে যেটা জিজ্ঞেস করেছে যে আর্থ করে বা পৃথিবীর কেন্দ্রে যে এনার্জি আছে, ওটা কিভাবে মানুষের কল্যাণের কাজে আসবে নাকি আসবে না, সেটা বলছে। যদি মনে, এখানে প্রশ্নটা হচ্ছে তাই, যে যদি এটা মনে করো, তুমি মনে করো যে হ্যাঁ এনার্জিটা কল্যাণে আসবে, তাহলে কিভাবে? আর তুমি যদি মনে করো যেটা মানুষের কোনো কাজেই লাগবে না, তাহলে বা সেটা কেন, কিভাবে কাজে লাগছে না, সেটাও তোমাকে ব্যাখ্যা করতে হবে। তো এখানে যেটা বলতে পারো যে যদি তুমি সাপোর্ট করো, তুমি কি বলেছো যে হ্যাঁ আমি আই সাপোর্ট, তাই বলেছো না?
তো এখানে বলতে পারো যে ইট উইল অ্যাক্ট অ্যাজ আ গ্রেট সোর্স অফ এনার্জি টু পারফর্ম সেভারাল অ্যাক্টিভিটিস। ঠিক আছে? মোরওভার কি বলা যায়, it will help mankind get rid of environmental pollution caused owing to the use of fossil fuels। ঠিক আছে? ফসিল ফুয়েলও আলটিমেটলি আমাদের মাটির নিচেই সঞ্চিত থাকে। তারপরেও যেটা হচ্ছে যে ফসিল ফুয়েলের থেকে ইন্টেরিয়রে যে জিনিসটা আছে আমাদের, সেইগুলো আরো বেশি হেল্প করতে পারবে। ঠিক আছে? কারণ পৃথিবীর আমাদের যতটুকু পর্যন্ত আমরা পৌঁছাতে পারি, আমাদের যন্ত্রপাতি মেশিনারিজ, সেখান থেকে আমরা ফসিল ফুয়েলটা তুলতে পারি। কিন্তু পৃথিবীর কোরে একদম কেন্দ্রে মানে আরো ভিতরে যাওয়ার জন্য যে পরিমাণ টেকনোলজি বা যে পরিমাণ ডেভেলপমেন্ট হওয়া দরকার সেটা আমাদের এখনো হয়ে পারে নাই। তো ফসিল ফুয়েল তো আমরা পেয়েই যাই কিছুটা খনন করলে, কিছুটা না, এখন শুনে মনে হচ্ছে কিছুটা, কিন্তু আসলে অনেকটাই করতে হয়। তো ওই ফসিল ফুয়েলে অনেক কার্বন থাকে, তাই না? ওইটা আমাদের হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর। তো ওইটা যদি আমরা ফসিল ফুয়েল না ইয়ে করে পৃথিবীর কেন্দ্রে আরো যে সমস্ত ইয়ে আছে সেগুলো যদি আমরা তুলতে পারি, সেটা আমাদের এনভায়রনমেন্টের জন্য সুবিধা হবে। মানে কার্বন যেহেতু এনভায়রনমেন্টের ক্ষতি করে, এটা তো তোমরা সবাই জানো কম বেশি, তাই না? সেই জিনিসটা মানে কার্বন বিহীন আরো যে সমস্ত এনার্জি আছে, সেইখান থেকে আমরা ওই জিনিসগুলো যদি কালেক্ট করতে পারি, আমাদের কাজে লাগাতে পারি, সেটা ভালো হবে। আচ্ছা, এবার দেখো তো এখানে কি আছে। উইথ ক্লুজ আর উইদাউট ক্লুজ দুটোই মনে হয় তোমাদের পরিচিতই হবে, কোনো না কোনো সময় হয়তো বা প্র্যাকটিস করেছো তোমরা। দেখো তো, শুনতে পাচ্ছেন আপনারা সবাই? ওকে, আচ্ছা দেখো এখানে কি কি আছে। বার্ন, প্রডিউস, রেসপন্সিবল, রাইজ, অ্যাকুমুলেটস, রেজিং, ডেপ্লেটেড, নোন, অ্যাটমসফিয়ার, ইনান্ডেট, ইভেনচুয়ালি, ফান্ডামেন্টাল। ঠিক আছে? এই কয়টা আছে। এখন দেখো সবগুলো গ্রামাটিক্যাল চেঞ্জ তোমরা করে নিতে পারবা যদি দরকার লাগে। Recently, scientists have reported that the ice caps in the polar regions are continuously melting. This কোনটা মানে কি? আচ্ছা, depleted এটা মানে কি তাই জিজ্ঞেস করছো? আচ্ছা ঠিক আছে, এটা যখন এখানে আসবে তখন বলে দিচ্ছি। ঠিক আছে? আগে তোমরা দেখো, তারপরে। এখানে কই ছিলাম? উফ, এখানে পাশের মসজিদেও আওয়াজ হচ্ছে অনেক। আচ্ছা দেখো, রিসেন্টলি সায়েন্টিস্ট হ্যাভ রিপোর্টেড দ্যাট দ্য আইস ক্যাপস ইন দ্য পোলার রিজিয়নস আর কন্টিনিউয়াসলি মেল্টিং। দিস হ্যাপেন্স ডিউ টু ড্যাশ ইন অ্যাটমসফেরিক টেম্পারেচারস। এখানে কি হতে পারে বলো তো? মানে অ্যাটমসফেরিক টেম্পারেচারের কি বেড়ে যাওয়ার কারণে আইস ক্যাপ গুলো গলে যাচ্ছে। তাহলে এ নাম্বার কোনটা হবে? রাইজ হবে। ভেরি গুড, ডিউ টু রাইজ। আচ্ছা, দিস ইজ ড্যাশ অ্যাজ গ্রিন হাউস এফেক্ট। এটা কি হবে? বি নাম্বার, known। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড ইজ ড্যাশ ফর টেম্পারেচার রাইজ ইন অ্যাটমসফিয়ার। সি নাম্বার কি? রেসপন্সিবল। ভেরি গুড, রেসপন্সিবল হবে। আচ্ছা, তারপরে when coal and oil are dash carbon dioxide is dash। তাহলে এখানে কি হবে? ডি নাম্বারটা। যখন কয়লা এবং তেল, হ্যাঁ বার্নড হবে, ডি নাম্বারটা বার্নড হবে। তাহলে ই কি হবে? কার্বন ডাইঅক্সাইড ইজ প্রডিউসড।
মানে উৎপন্ন হয় যখন তেল কয়লা পোড়ানো হয়, এগুলো ফসিল ফুয়েল তো, যখন এগুলোকে আমার ওখানে কানেকশন তো ঠিকই আছে, কেন বলো তো? তোমরা কি দেখতে পাচ্ছ না নাকি? অন্যরা কি দেখতে পাচ্ছ ঠিক মতন? আচ্ছা, ওকে। কত দূর ছিলাম আমরা, কতটুকু করলাম? হ্যাঁ, ই নাম্বার। আচ্ছা, ই নাম্বার হচ্ছে প্রডিউসড হবে, যে যখন প্রডিউসড হয় তখন হচ্ছে মানে, সরি, যখন এগুলো পোড়ানো হয় তখন কার্বন ডাই অক্সাইড তৈরি হয় বা উৎপন্ন হয়। আচ্ছা, তারপরে এরপরে কি হবে দেখো, দিস গ্যাস ড্যাশ ইন দ্য এয়ার ড্যাশ দ্য টেম্পারেচার অফ দ্য অ্যাটমসফিয়ার। তাহলে এখানে কি হতে পারে? এফ নাম্বার কোনটা হতে পারে বলো তো? অ্যাকুমুলেটস। ঠিক আছে, এফ নাম্বারটা। আচ্ছা, ঠিক আছে। ওকে, এখানে অ্যাকুমুলেটস হবে। অ্যাকুমুলেট, এই গ্যাসটা কি হয়, বাতাসে মিশে যায় বা বাতাসে চলে আসে। ঠিক আছে, দিস গ্যাস অ্যাকুমুলেটস ইন দ্য এয়ার রেইজিং দ্য টেম্পারেচার অফ দ্য অ্যাটমসফিয়ার। মানে বাতাসের সাথে মিশে যায়, মিশে গিয়ে কি করে টেম্পারেচারটা বাড়িয়ে দেয়। তো এখানে আমরা মিশে যাওয়া বলতে পারি বা জড়ো হওয়া বলতে পারি। ঠিক আছে, এফ নাম্বার অ্যাকুমুলেট যেটা। তাহলে এফ হচ্ছে অ্যাকুমুলেটস হলো, জি নাম্বার কি হলো, রেইজিং। আচ্ছা, ঠিক আছে। এরপর দেখো, মেল্টিং অফ আইস ক্যাপস মে ইভেন্চুয়ালি ড্যাশ মেনি এরিয়াস অফ দ্য গ্লোব। এখানে কেউ কোনোটা ইয়ে হয়, কোনোটা মনে হয় যে এইচ নাম্বারে কি হবে? ওকে, এখানে এনার্টেড এটাই হবে। ঠিক আছে, মানে সব জায়গায় এই ঘটনাটা ঘটতে পারে। ঠিক আছে, ইনান্ডেট হবে, এইচ নাম্বারটা ইনান্ডেট হবে। মেল্টিং অফ আইস ক্যাপস মে ইভেন্চুয়ালি ইনান্ডেট মেনি এরিয়াস অফ দ্য গ্লোব। আচ্ছা, এখানে এই ঘটনাটা ঘটে কি হবে, ইনান্ডেট বলতে আসলে আহ ডুবে যাওয়া বা এরকম বোঝাচ্ছে। কারণ কি, আইস ক্যাপ যখন গলে যাবে তখন আমরা কি পড়েছি যে গ্রিন হাউস এফেক্টে তাপ বেড়ে আইস ক্যাপ গলবে, তখন কি পানির উচ্চতা বাড়বে আর নিচু এলাকা, উপকূলীয় এলাকাগুলো কি হবে, আস্তে আস্তে করে তলিয়ে যাবে। তাহলে ইনান্ডেট মানে আমরা বলতে পারি যে ডুবে যাওয়া বা তলিয়ে যাওয়া। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ, tropical rainforests, which took 50 million years to grow, are being dashed at the rate of 14 acres per minute, standing as another dash cause of the continuous melting of ice caps. এই দুটাতে কি হবে বলো দেখি? হ্যাঁ, লাস্টেরটা ফান্ডামেন্টাল হবে। এই তো বুঝতে পেরেছো, তাহলে আর একটাই বাকি থাকে, সেটা কোনটা? আই নাম্বার হবে ডিপ্লেটেড। ওকে, কে যেন জিজ্ঞেস করেছিলে ডিপ্লেটেড মানে কি? সেই এখন বলো এখানে মানে কি হতে পারে, কি মনে হচ্ছে? আচ্ছা, ঠিক। ও ভাবছে জিজ্ঞেস করে। হ্যাঁ, কি? মানে কমে যা, হ্যাঁ হ্যাঁ, হ্রাসপ্রাপ্ত, হ্যাঁ ঠিক আছে। মানে এটা ধ্বংস হওয়া বা কমে যাওয়া। ঠিক আছে, দেখো লাস্টেটা আমরা কি বুঝলাম, যে ট্রপিক্যাল রেইন ফরেস্ট এর কমে যাওয়াটা আসলে আইস ক্যাপ মেল্টিং এর আরেকটা ফান্ডামেন্টাল বা প্রধান কারণ হিসেবে কাজ করছে। তার মানে এখানে অবশ্যই আই নাম্বারের মানে ধ্বংস হয়ে যাওয়া বা কমে যাওয়া বোঝাবে। ঠিক না? are being depleted at the rate of 14 acres per minute। তার মানে প্রতি মিনিটে 14 একর করে
রেইন ফরেস্ট বা গাছপালা ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে বা হ্রাস পাচ্ছে, যেটাই বলি। তাহলে ডেপ্লেটেড মানে হচ্ছে হ্রাস পাওয়া বা কমে যাওয়া বা ধ্বংস হওয়া। কেমন? বোঝা গেছে? ওকে। এরপর দেখো ডায়াসপোরা। এই চ্যাপ্টারগুলো ডায়াসপোরা, পিস অ্যান্ড কনফ্লিক্ট, তারপরে আজকে যেটা পড়ালাম তোমাদের তো কমিয়েই দিয়েছে সবকিছু। তো এগুলোর মধ্যে যা চ্যাপ্টার আছে তোমরা ভালো করে পড়বা। তোমাদের কিন্তু অনেক ইউনিট চ্যাপ্টার্স বাদ দিয়ে দিয়েছে, কাজে এখন যেগুলো আছে ওখানে বড় বড় যে চ্যাপ্টার্স গুলো আছে সবগুলো ভালো করে তোমরা পড়বা, ইয়ে সহ, সিনোনিমস, অ্যান্টোনিমস এগুলো সহ। এখানে দেখো কি বলছে, ডায়াসপোরা রেফার্স টু ড্যাশ সেটলার্স ইন ফরেন কান্ট্রিজ। মানে কি হতে পারে এ নাম্বার? বলো তো। এটা একদম সোজা, দেখো কি হবে এক নাম্বারটা। কি গো, কই গেলা তোমরা? কেউ কিছু বলে না। রেফার্স টু দা সেটলার্স ইন ফরেন কান্ট্রিজ, মানে এখানে সেটলার্স কে নির্দিষ্ট করতে দা ইউজ হবে, মানে শুধু যারা ফরেন কান্ট্রিতে সেটলার্স আছে তাদেরকে ডায়াসপোরা দিয়ে রেফার করা হয়। বাংলাদেশের মানুষকে বাংলাদেশে থাকলে তো আর ডায়াসপোরা বলবে না, সেটলার্সও বলবে না, তাই না? হ্যাঁ। There are many causes of diaspora. It basically happens dash to imperialism. তাহলে এখানে কি হবে? বি নাম্বারটা কি? সরি, না না, ইম্পেরিয়ালিজম তো দেওয়াই আছে বি। ইম্পেরিয়ালিজমের কারণে ডায়াসপোরা ঘটে থাকে, তাহলে বি নাম্বারটা কি হবে? ওয়িং টু হবে বা ডিউ টু হবে, ঠিক আছে? মানে ইম্পেরিয়ালিজমের কারণে এটা ঘটে থাকে, তো সেই ক্ষেত্রে বি নাম্বারটা হবে ওয়িং টু অথবা ডিউ টু। বুঝতে পেরেছো? এইগুলা ওয়িং টু বা ডিউ টু এই শব্দগুলোর মানে হচ্ছে কারণে, ওই যে বিকজ যেটা আমরা বুঝাই। তারপরে কি হবে? সি নাম্বার কি? ড্যাশ trade or labor dash and globalization are another cause of diaspora. তাহলে কি বলতে পারি আমরা সি নাম্বারে? আচ্ছা, এখানে দুই ভাবে দেওয়া যায়। এক হচ্ছে যারা কমার্সে পড়ো বা যারা এখন তো গ্লোবালাইজেশন টার্মটার সাথে সবাই পরিচিত, তো ওখানে কি হয়, মুক্ত বাণিজ্য হয়। তাহলে এখানে তোমরা সি নাম্বার বলতে পারো যে ফ্রি ট্রেড অর লেবার, ঠিক আছে? সি নাম্বারে তোমরা ফ্রি দিতে পারো, ফ্রি ট্রেড অর লেবার শর্টেজ। মানে ফ্রি ট্রেড একটা হচ্ছে মুক্ত বাণিজ্য, আরেকটা হচ্ছে লেবার শর্টেজ এবং গ্লোবালাইজেশন, এগুলো হচ্ছে বেসিক কারণ। বা আগে তো একটা বলা হয়েছে ইম্পেরিয়ালিজম, এটার সাথে এইগুলো ডায়াসপোরার কারণ। তো এখানে সি নাম্বার হয় ফ্রি ট্রেড দিবা, নয়তো বিসাইডস দিবা, যে বিসাইডস ট্রেড অর লেবার শর্টেজ, মানে এছাড়া ব্যবসা বাণিজ্য আর হচ্ছে শ্রমিকের যে সংকট, শ্রম সংকট, সেটা এবং গ্লোবালাইজেশন, এগুলো হচ্ছে ডায়াসপোরার কারণ। তাহলে সি নাম্বার কি বুঝলা কি হবে? হ্যাঁ, সি নাম্বারটা হবে ফ্রি আর ডি নাম্বারটা হবে শর্টেজ, বা সি নাম্বারটা বিসাইডস দিতে পারো, ডি নাম্বারটা ওই শর্টেজই থাকবে। আচ্ছা, জুইশ পিপল, আরিয়ানস অ্যান্ড প্যালেস্টিনিয়ান আর অলসো নোন ড্যাশ আস অ্যাজ ডায়াসপোরা। এখানে কি হবে? এটা খুব সোজা, বলো। টু হবে, ভেরি গুড, নোন টু। নোন টু আস অ্যাজ ডায়াসপোরা। এফ নাম্বার কি? ড্যাশ দেম দ্য প্লাইট অফ প্যালেস্টিনিয়ান হ্যাজ অ্যাট্রাক্টেড দ্য ওয়ার্ল্ড লিডার্স ড্যাশ। তো এখানে অ্যামাং দেম, ভেরি গুড, কারণ এখানে কয়েকটা ডায়াসপোরার কথা উল্লেখ করা আছে, তাদের মধ্যে অ্যামাং দেম দ্য প্লাইট অফ প্যালেস্টিনিয়ান, মানে প্যালেস্টিনিয়ান মানুষদের যে কষ্ট বা তাদের যে সমস্যাটা, সেইটা বিশ্ব নেতাদের কি মনোযোগ আকর্ষণ করেছে, বা আকর্ষণ, মানে কি বলবো, তাদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে। তাহলে এটা কি? জি নাম্বারটা কি? ওয়ার্ল্ড লিডার্স কি? মনোযোগ ইংলিশ কি?
অ্যাটেনশন, হ্যাঁ। তাহলে এখানে কি হবে? দ্য প্লাইট অফ দ্য প্যালেস্টিনিয়ান হ্যাজ অ্যাট্রাক্টেড দ্য ওয়ার্ল্ড লিডার্স অ্যাটেনশন। ওকে, অ্যাপার্ট ফ্রম দিস ড্যাশ ব্রিটিশ বাংলাদেশি ড্যাশ known as British Bengalis are an important part of the Bangladeshi dash who are living abroad. তাহলে অ্যাপার্ট ফ্রম দিস, এইচ নাম্বারটা কি হবে? মানে এই ডায়াসপোরা গুলা ছাড়াও, তার মানে এইচ নাম্বারে কি বসবে? ডায়াসপোরাস, ঠিক আছে? কারণ এখানে কয়েকটা ডায়াসপোরার মেনশন করা হচ্ছে, জুইশ পিপল, আরিয়ান, প্যালেস্টিনিয়ান। তাহলে এখানে প্লুরালে বসবে অ্যাপার্ট ফ্রম দিস ডায়াসপোরাস, এবং দিস কথাটা বলা আছে। তো ইয়ে ইন্ডিকেটর দেখে, ঠিক আছে, সেটা দেখেও তোমাদের ঠিক করতে হবে যে কি বসাবো আমি। অ্যাপার্ট ফ্রম দিস ডায়াসপোরাস ব্রিটিশ বাংলাদেশি, এখানে কি হবে? অলসো নোন অ্যাজ, আর না, এখানে অলসো নোন অ্যাজ। এমনিতে তো ব্রিটিশ বাংলাদেশি বলাই হয়, এছাড়াও ব্রিটিশ বাঙালি হিসেবেও তারা পরিচিত, ঠিক আছে? ব্রিটিশ নোন অ্যাজ ব্রিটিশ বেঙ্গলিজ আর অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য বাংলাদেশি কি বাংলাদেশি ডায়াসপোরা, ঠিক আছে? হু আর লিভিং অ্যাব্রড, মানে সারা বিশ্বে যে সমস্ত বাংলাদেশি ডায়াসপোরা আছে তাদের মধ্যে ব্রিটিশ বাংলাদেশিদের যে ডায়াসপোরাটা সেটা অন্যতম, মানে খুবই উল্লেখযোগ্য। কারণ ব্রিটেনে অনেক বাংলাদেশি মানুষ আছে সিলেটে, সিলেটের মানুষ স্পেশালি, এমন না সিলেট ছাড়া আর কোনো জেলার মানুষ ওখানে যায় না, কিন্তু বেশিরভাগই সিলেটি। এজন্য তোমরা যদি ওই চ্যাপ্টারটা পড়ে থাকো, আমি নিজেই পড়িয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা আমি জানি না, তারপরে বলি যে ওখানে বলেছিলাম যে এখন জেনারেশন যারা আছে তারা ব্রিটিশ বাংলাদেশি বাংলাদেশি আইডেন্টিটির চাইতে তারা ব্রিটিশ মুসলিম বা ব্রিটিশ বাঙালি, ঠিক আছে, ব্রিটিশ মুসলিমটা বেশি বেশি প্রায়োরিটি দেয় তারা তাদের কাছে, ঠিক আছে? তারা অনেকে হয়তো বা ইংলিশ জানে, সিলেটি ভাষা জানে, বাংলা ভাষাটাও ঠিক মতন তারা জানে না, স্ট্যান্ডার্ড যেটা ওটা ঠিক মতন জানে না, কারণ তারা মুসলিম আইডেন্টিটিটাকে বেশি প্রায়োরিটি দেয় বাংলাদেশি আইডেন্টিটির চেয়ে। মনে আছে কারোর? কারোর মনে নেই, এনিওয়ে কি আর করার, এটা নতুন কি। আচ্ছা, এখানে দেখো ফর ওভার, ওকে সরি আমি কেন বলে দিচ্ছি, আর এটা তো রিডিং এরও কিছু নেই। বলো এখানে শুরুটা কি হবে? কেউ বলবা না এক নাম্বার কোনটা দিয়ে শুরু হচ্ছে? কি মনে হয়? একটা বলো, ঠিক ভুল যেটাই হোক, কি মনে হচ্ছে বলো একটা। আচ্ছা পড়ো। 4 নাম্বারটা, ভেরি গুড। দ্য অলিম্পিক গেমস ওয়েন্ট অন গ্রিক অ্যান্ড রোমান টাইমস। তো এটা দিয়ে শুরু হচ্ছে, অলিম্পিক গেমস এর ইন্ট্রোডাকশনটা এটা দিয়ে হচ্ছে, এই জন্য 4 নাম্বারটা সবার আগে হবে। তারপরে না না না, 1 নাম্বারটা আসবে, 1 নাম্বারটা আসবে, তার আগে আমাদের 6 নাম্বারটা দিতে হবে, কারণ দেখো কি বলছে, বাট ইন 394 এডি দ্য রোমান এম্পায়ার স্টপড দ্য গেমস। এরপর 1 নাম্বারটা আসবে যে ফর ওভার 1500 ইয়ার্স নো গেমস ওয়ার হেল্ড। বুঝতে পেরেছো? তার মানে প্রথমে 4, তারপর 6, তারপর 1, এরপরে কোনটা হবে? 7 নাম্বার হবে, ভেরি গুড। 7 নাম্বার হচ্ছে টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য 19th century a Frenchman called Baron Pierre de Coubertin suggested that the ancient Olympic Games should be revived. মানে এত বছর পরে এসে ওনার মনে হলো অলিম্পিক গেমটাকে রিভাইভ করা দরকার। এরপরে দেখো এরপরে কি হবে? আচ্ছা 7 বলেছো তাই না? 7 এর পরে